বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ এক সংকটকালীন সময় পার করছে। অন্তর্বর্তী সরকারের প্রতি ন্যূনতম সংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভায় ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। চলমান পরিস্থিতিতে বিএনপির এই বর্ধিত সভা দলীয় ঐক্য ধরে রাখতে একটি মাইলফলক বলে মনে করেন নেতাকর্মীরা। মাহবুব সৈকতের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ প্রতীক্ষিত বর্ধিত সভা। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরুর পর শ্রদ্ধা জানানো হয় ২৪-এর গণ অভ্যুত্থান সহ বিগত দিনের গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাগত কথা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্বোধনী বক্তব্য শেষ হয় পর্যায়ক্রমে। এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাম এবং ডান চিকিৎসাধীন থাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে পারে। এরপর হঠাৎই চমক। পূর্ব ঘোষণা না থাকলেও প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্তরাজ্য থেকে যুক্ত হন বেগম খালেদা জিয়া। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। দেশবাসী, নেতাকর্মী সহ জুলাই আগস্টের আন্দোলনের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভ্যুত্থান ধরে রাখার মূল মন্ত্র তুলে ধরেন সাবেক একাধিকবারের এই প্রধানমন্ত্রী। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। দেশের স্থিতিশীলতা ধরে রাখতে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার উপর জোর দেন বিএনপি চেয়ারপারসন। দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। দলীয় আধ্যাত্মিক ও রাজনৈতিক প্রধানের নির্দেশনা নিয়ে দল এবং দেশ গঠনে মনোনিবেশ করার কথা জানান সর্বস্তরের নেতারা। আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে তৃণমূলের মধ্যে এবং কেন্দ্রের মধ্যে। যে ধারাতে আমরা আন্দোলনটা করেছিলাম সেই ধারাটা, যেটা হলো জনগণকে উপকৃত করা, দলের যে লক্ষ্য সেই লক্ষ্য পৌঁছানোর জন্য সহযোগী হিসেবে কাজ করেছেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হোক, এটা আমি প্রত্যাশা করি। এর আগে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের ঢল নামে কেন্দ্র, মহানগর, জেলা, উপজেলা সহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের। হিংসা নয় ভালোবাসা, বিচ্ছিন্নতা কিংবা সমালোচনা নয় ঐক্য, এটি আজকে বর্ধিত সভার অন্যতম নির্দেশনা ছিল বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি ছিল বিএনপির শীর্ষ নেতাদের পক্ষ থেকে। আগামী দিনে জনগণের পাশে থেকে জনগণকে পাশে রেখে দেশ গঠনের জন্যে এই তৃণমূল নেতাদেরও নির্দেশনা দিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। সেই নির্দেশনার আলোকে স্থানীয়ভাবে দল গড়ে তোলে আগামী দিনের নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল আসবে বলে মনে করেন এই বর্ধিত সভায় অংশ নেওয়া প্রত্যেকে। মাহবুব সৈকত, মাই টিভি, এলইডি হল, জাতীয় সংসদ, ঢাকা।
রাজপথের জাতীয় ঐক্য বিনষ্ট করতে সুকৌশলে অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ক্ষমতায়নের বিকল্প নেই। স্থানীয় নির্বাচন আগে হলে তা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সুযোগ দেবে বলেও মনে করেন তারেক রহমান। বিএনপির বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। দীর্ঘ প্রায় ৬ বছর পর সংসদ ভবনের এলডি হলে বর্ধিত সভার আয়োজন করে বিএনপি। উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের অধিকার হরণ করায় প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়েছিল দেশের সর্বস্তরের জনগণ। সেই ঐক্য বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশে গণতান্ত্রিকামী মানুষের সামনে বাংলাদেশকে পুনর্গঠনের এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত। সুকৌশলে রক্ত পিচ্ছিল রাজপথে গড়ে ওঠা জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। তিনি বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটের অধিকারকে হরণ করে জনগণকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে তুলেছিল। এমন পরিস্থিতিতে রাষ্ট্র, সরকার এবং রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে সরকার এখনও তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। গণতান্ত্রিকামী জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সাধারণ জনগণের সমর্থন আদায়ে তৃণমূলের নেতাদের কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান। আপনাদের নিজ নিজ এলাকা ভিত্তিক কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, আশা করি আপনাদের বক্তব্যে সেই বিষয়গুলো উঠে আসবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনলাইনে লন্ডন থেকে যুক্ত হলে উদ্বেলিত হয় সর্বস্তরের নেতাকর্মীরা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে দলকে সুসংগঠিত করার নির্দেশনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর খালেদা জিয়ার বক্তব্যে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে। নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র সরঞ্জামাদি সংযোজন সহ ও উন্নয়ন কল্যাণমুখী কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এতে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এর আগে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। পরিশেষে একটি সুন্দর অভিষেক অনুষ্ঠান আয়োজনের জন্য আমি পাপাবীর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্যারেডের অধিনায়ক সহ অংশগ্রহণকারী সকল কন্টিনজেন্ট সদস্য এবং বাদক দলকে অভিনন্দন জানাই। এছাড়া উপস্থিত সকল অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া। ভোরে রাজধানীর 4টি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন
এ সময়ও সজাগ ও সতর্ক থাকে। গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। ভোরে রাজধানীর মিরপুর, দারুসালাম, আদাবর, মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। আমার যে পর্যবেক্ষণ এটা বেশ ভালো। আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি বুঝলেন, আপনিও দেখেন যে ভিডিও ফাংশন করতেছে এবং রাত্রে যে বাহিনীগুলি বাহিনীর যে অপারেশন এগুলো ভালোভাবে চলছে। আচ্ছা, আপনাদের যে কম্বাইন্ড যে অভিযানটা এটা কতদিন চলমান? এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দেব, বাট অন্যান্য অভিযান চলমান থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক, সে যেই হোক, পুলিশের হাত থেকে রক্ষা পাবে না। গত রাত 12টায় রাজধানীর গুলশান 2 নম্বর চত্বরে ঢাকা মহানগর এলাকার রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তদারকি সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। রেজাউল করিম বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। নগরবাসীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চলছে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং। নিরাপত্তা চৌকি বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি। পাশাপাশি নগরবাসী নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনীর টহল টিম। শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে তার জন্য আমাদের যা যা করণীয় আমরা ডিরেক্টিভ তা করে যাব। আমার মনে হয় নগরবাসী অনেকটা ভালোভাবে অবস্থান করছে। আশুলিয়ায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যরা। প্রভাবশালী মহলের ছায়াতল থেকে ঘটাচ্ছে চুরি, ছিনতাই, রাহাজানি, এমনকি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাতেও পিছপা হচ্ছে না তারা। এতে জনগণের সৃষ্টি হচ্ছে আতঙ্ক। প্রশাসন বলছে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ কাজ করে যাচ্ছে। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবৃত উচ্ছ্বাস। গত কয়েক মাস ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় চলছে চুরি, ছিনতাই, রাহাজানি ও গুলির ঘটনা। কখনো তুচ্ছ ঘটনা, কখনো পূর্বসূত্রতা, আবার কখনো মাদকের জেরসহ বিভিন্ন কারণে হরহামেশাই ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনা। এমনই একটি ঘটনা ঘটেছে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায়। গত মঙ্গলবার মুমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাদক ব্যবসার জেরে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছেন নিহতের স্বজনেরা। ফুপিকে পাই নাই, ফুপি বর্ষা অনেক তর্কাতর্কি করছে, পরে ফুপিকে পাই নাই, ফুবাকে পাই নাই জন্য ফুবাকে রাস্তায় যায় পরে মারধর করছে ওরা। কে মারছে আপনারা যেমনি সূক্ষ্ম বিচারে বিচার করবেন। আমার বোনদের তো বোন পুত্রের তো কেউ নাই। আমার বড় ভাই, আমি এর সুস্থ বিচার চাই। যারা আমার ভাইকে হত্যা করছে তাদের ফাঁসি চাই। নিহতের পরিবারের দাবি, কিশোর গ্যাং লিডার রুবেল মুর্শির সাথে মাদক ব্যবসায় না জড়ানোই কাল হয়েছে মুমিনুলের। এ নিয়ে দীর্ঘদিন আগেও তাকে আক্রমণ করে কিশোর গ্যাং লিডারের লোকজন। পরে গত মঙ্গলবার দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মুমিনুলকে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মমিন আমি বলছি মমিন নাই বাসায়, যদি থাকে আমি বলছি যদি না থাকে, থাকলে আমি বলছি না থাকলে এইসব নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বলছে বাহিরে যায় বলতেছে কি আজকে যদি পাই ওরে আনামে মাইরালাম। আমি সূক্ষ্ম বিচার চাইতেছি আপনাদের কাছে। আমার ছেলে গেছে, ছেলের পরিবর্তন আমি সূক্ষ্ম বিচার চাইতেছি। আমার ছেলের একটা 7 মাসের একটা নাতির এতিম বানাইছে, আমার নাই, স্বামী নাই, আমার বাপ মা নাই। তবে পুলিশ বলছে পূর্বসূত্রতার জের ধরেই ঘটনা ঘটেছে। গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। নেতৃত্বে যারা আছে আমরা তাদেরকে গ্রেফতার করতেছি, একে একে সবাইকে আমরা আইনের আওতায় আনবো। প্রশাসন চুরি, ছিনতাই, হত্যা, রাহাজানি সহ সকল ধরনের অন্যায়, অনিয়ম, দুর্নীতি দূর করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে প্রত্যাশা স্থানীয়দের। শামস্তাবৃত উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার মাই টিভি বিশেষ। সড়কে নামলে হর্নের বিকট শব্দে অতিষ্ঠ রাজধানীবাসী। এর কারণ হিসেবে 2006 সালের শব্দ দূষণ নিয়ন্ত্রণ নীতিমালা না মানাকেই দুষছেন বিশেষজ্ঞরা। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর সড়কে শব্দের মাত্রা সর্বোচ্চ 55 ডেসিবেল বেঁধে দেওয়া হলেও সে নিয়ম মানছেন না কেউই। ফলে সড়কে বিরাজমান টানা উচ্চ শব্দের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে থাকছে লাখ লাখ মানুষ। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। রাজধানীর কোনো কোনো সড়ক ফাঁকা থাকলেও উচ্চ শব্দে বেজে উঠছে গাড়ির হর্ন, আবার কোথাও ট্রাফিক সিগন্যাল পড়লেও বাজছে হর্ন।
যানজটমুক্ত সড়কে নগরীর জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্সের উচ্চ শব্দের সাইরেন, সব মিলিয়ে ঢাকার রাজপথ যেন এক আওয়াজের শহর। আর তাই যানবাহন চালকদের এভাবে অযথা হর্ন বাজানোর কারণে রাজধানীর শব্দদূষণ পরিস্থিতি যেন দিনকে দিন হয়ে উঠছে নিয়ন্ত্রণহীন। প্রতিনিয়ত ঢাকার রাজপথে কানের উপর এমন অযথা গাড়ির হর্নের অত্যাচারে নাজেহাল দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ, খুদে শিক্ষার্থী ও পথচারীরা। অযথা হর্ন বাজায় অ্যাম্বুলেন্স, বিভিন্ন সমস্যার জন্য আমাদের সমস্যা সৃষ্টি হয়। তাদের চাপা আক্ষেপের বহিঃপ্রকাশে উঠে আসে যানবাহনের এই উচ্চ শব্দ তাদের কাছে এ যেন এক নিত্যদিনের সঙ্গী। এত গাড়ি চলাচল করে এখানে আমার এই হর্নের শব্দে, অ্যাম্বুলেন্সের শব্দে আমার পুরো কানের তারা ধরে যায়, পড়তেও সমস্যা হয়, মাঝে মধ্যে এই সমস্যাটা হয়। আর তাই নগরীতে যানবাহনের এই উচ্চ শব্দ থেকে নগরীকে একটু স্বস্তি দিতে নগরীর স্বেচ্ছাসেবক কর্মীরা এখন বেশ সরব। তারা জানান, অযথা হর্ন ব্যবহার বন্ধে আইনের প্রয়োগ ও সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। শব্দ দূষণের ফলে মানুষের জীবনযাত্রার মানের ব্যাঘাত ঘটছে। এখানে হর্ন বাজানো যাবে না, তারপরেও তারা দেখে কিন্তু আরো বেশি হর্ন বাজাচ্ছে। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শ্রবণ শক্তি কমে যাওয়ার পাশাপাশি মস্তিষ্কজনিত রোগের কারণ হতে পারে হাইড্রোলিক হর্নের শব্দ। আমাদের ঢাকায় যে শব্দটা উৎপাদন হয় 130-40 ডেসিবেল পর্যন্ত আপনি পাবেন। অ্যাম্বুলেন্সের উৎপাদিত শব্দ আছে, ওইটা নন স্টপ বাজাইতে থাকে। 500 থেকে 1000 গাড়ি একত্রে হর্ন মারতে থাকে। এইজেড পিপল বা যাদের প্রেশার বেশি, উচ্চ রক্তচাপ আছে, কিন্তু ডেফিনেটলি ওর রক্তচাপ বাড়বে। হার্ট অ্যাটাকও করতে পারে, নট আনলাইকলি। ব্রেনে স্ট্রোক করতে পারে। বয়সভিত্তিক যে শিশুদের আচরণ, এটা ডিলেট হতে পারে। ঢাকার শব্দ দূষণ প্রতিরোধে সব রকমের উদ্যোগের কথা জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান। হাইড্রোলিক হর্ন যেন বা আমাদের দেশে ঢুকতে না পারে, যেগুলো অলরেডি ঢুকে গেছে সেগুলো যেন আমরা ডিসমেন্টেল করতে পারি, এই ধরনের প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। তিনি জানান, জনগণ কবে সচেতন হবে সেই অপেক্ষায় না থেকে বিদ্যমান আইনের প্রয়োগ বাড়ানো প্রয়োজন। মানুষকে উপলব্ধি করতে হবে তার স্বাস্থ্য বিপর্যয়, তার পরিবেশগত বিপর্যয়, এই জিনিসটা উপলব্ধি করে এটা যদি থামাতে পারি সেটাই হবে সবচেয়ে বেশি উপযোগী। তিলোত্তমা ঢাকার বাস্তবতা বলছে, নগরীর শব্দদূষণ রূপ নিয়েছে যেন এক শব্দ সন্ত্রাসে, যার প্রধানতম কারণ রাজধানীর অলি গলি, সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়ানো এসব ছোট বড় যানবাহনের অযাচিত হর্ন। আর এই শব্দ সন্ত্রাসের সাথে এখন যোগ হয়েছে ঢাকার সড়কে বিরতিহীনভাবে চলাচল করা অ্যাম্বুলেন্সের বিকট শব্দের আওয়াজ, যা নগর জীবনে করে তুলছে দুর্বিষহ। সবাই বলছেন, নগরীর শব্দদূষণ প্রতিরোধে এসবের দেখার কি কেউ নেই? জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ হওয়া 14টি শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের পাওনা পরিশোধে 525 কোটি 46 লাখ টাকা প্রয়োজন হবে। আগামী 9 মার্চ থেকে পাওনা পরিশোধ শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। দুপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে উপদেষ্টা একথা বলেন। আমাকে বলতে হয় যে এই একটা সেক্টরের একটা অন্যতম বড় প্রতিষ্ঠান, যারা এতদিন আমরা ভাবছিলাম যে বিশাল বিশাল কারোবার, আসলে তা না। আমি গতবার আপনাদেরকে বলেছি টোটাল তাদের আপনার লায়াবিলিটি কত, এমনকি আমরা কোনো ব্যাংকের কাছ থেকেও টাকা পেলাম না। প্রত্যেকটি ব্যাংক রিফিউজ করেছে, স্যার 8 টাকা দেওয়া যাবে না। সেটাই ছিল আমাদের জন্য ক্রিটিক্যাল, আমরা কোথা থেকে টাকা এনে দেবো। আলটিমেটলি আমরা জোগাড় করতে পেরেছি যা সম্পূর্ণ হিসাব কিতাবে যেটা বলা হয়েছে সেই টাকাটা আমরা জোগাড় করেছি, এবং ইনশাল্লাহ মানে মধ্য রোজার আগেই সবাই পেয়ে যাবেন। একই সাথে আমি এক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা 26 ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তারা গতকাল 26 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে এখানে অবস্থান করছেন। প্রায় 30 জন আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। আন্দোলনকারীরা জানান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আসলেও পরে তারা এক দফা দাবিতে অনড়।